নমস্কার বন্ধুরা, আমি বিষ্ণু। আরজি স্টেশনে আবার আমরা নিয়ে এসেছি নতুন একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে। দীনেশ ঘোষাল রচিত শেষ চিঠি। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে বর্ণিত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণই কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো রূপ মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়। বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি আপনারা অনেকেই গল্প শুনছেন ঠিকই, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুনে নেওয়া যাক একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প। দীনেশ ঘোষাল রচিত শেষ চিঠি। সময় বেলা 11টা। ব্যস্ত কলকাতা শহর। চারিদিকে হাজার হাজার মানুষের কোলাহল। তুহিন দাঁড়িয়ে আছে একটি ছোট্ট চা পান বিড়ির দোকানের সামনে। হাতে ধরা তার একটা জ্বলন্ত সিগারেট এবং অন্য হাতে রুমাল দিয়ে সে নিজের মুখের ঘাম মুছছে। তুহিনের সারা শরীর ঘামে জবজব করে ভেজা। আজ সত্যি সে খুবই ক্লান্ত, কারণ গত 2 মাস ধরে বিভিন্ন সরকারি এবং প্রাইভেট সংস্থানগুলোতে নিজের কাজের বারংবার ইন্টারভিউ দিয়েও কোনো চাকরি জুটিয়ে উঠতে পারেনি সে। সিগারেটে একটা লম্বা টান দিয়ে রাস্তার দিকে তাকিয়ে এইসব কথাই ভাবছিল তুহিন। হঠাৎই সামনে থেকে একটা কালো শীর্ণ দেহের একটি কুকুর এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তুহিনের দিকে। কুকুরটা মনে মনে ভাবছে তার কপালে বোধহয় একটা বিস্কিট জুটল। তুহিন ব্যাপারটা দেখল, ভাবল আর মনে মনে হেসে উঠল, কারণ তার অবস্থাও ওই কুকুরটার মতনই। চারিদিকে যায় কাজের তাগিদে এবং ব্যর্থ হয়ে বারংবার ফিরে আসে। এই সব নানান কথাই ভাবছিল তুহিন। হঠাৎই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা পকেট থেকে বের করে তুহিন দেখল স্ক্রিনে একটি নাম্বার ফুটে উঠেছে। শুভময় ফোন করেছে তাকে। এই শুভময় হলো তার স্কুল এবং কলেজ লাইফের বন্ধু। মুখে হাসি ফুটল তুহিনের। আসলে শুভ এক অদ্ভুত ছেলে। অজস্র টাকা তার বাবার এবং নিজেরও, কারণ সে একজন সফল বিজনেসম্যান। যদিও তার পেছনে তার বাবার সাপোর্ট কিছু কম নয়, কিন্তু হ্যাঁ, অহংকার জিনিসটা তার মধ্যে নেই। তুহিনের প্রতি তো একদমই নয়। আজও সে তুহিনকে খুবই ভালোবাসে। এত কিছু সত্ত্বেও তুহিন কিছুটা এড়িয়ে যায় শুভকে। তার কারণ হলো শুভ জানে তুহিনের আর্থিক অবস্থা ভালো নয়। তাই যখন শুভর সঙ্গে তুহিন থাকে সব খরচা সে নিজেই করে। কোনো দিনও একটা টাকা তুহিনকে খরচা করতে দেয় না। ব্যাপারটা তুহিনও ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু তার বড় লজ্জা লাগে এবং সে কিছুই বলতে পারে না। এসব কথা ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলো তুহিন। ফোনের ওপাশ থেকে শুভর গলা ভেসে এলো, কিরে তুহিন বাবা জীবন, কি খবর তোর? একটা ফোন নেই, একটা মেসেজ নেই। ঘামে ভিজে গেছে তুহিনের ফোনের ডিসপ্লেটা। সেটাকে একবার ভালো করে নিজের রুমাল দিয়ে মুছে আবারও কানে দিয়ে তুহিন উত্তর দিল, না কিছু নয়, ওই এসেছিলাম একটা চাকরির ইন্টারভিউ দিতে। ওপাশ থেকে আবারও শুভর কণ্ঠস্বর ভেসে এলো, তা কি হলো, পেলি চাকরি? আরে ভাই, সেই কপাল কি আর আছে? প্রতিবারের মতন এখানেও রিজেক্ট। বাবা জীবন, এখন আছিস কোথায় তুই? কোথায় আর থাকবো, আছি এই কলকাতাতে। কলকাতার কোন জায়গায় রে? এই তো রবীন্দ্র সদন মেট্রো 3 নম্বর গেটের কাছে। অপর দিক থেকে হাসির শব্দ ভেসে এলো। হাসতে হাসতেই শুভ বলে উঠল, হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি, চলে আয়। আমিও সামনেই আছি, একটা কফি শপে বসে কফি খাচ্ছি। আয়, একসঙ্গে খাওয়া যাবে। আচ্ছা, যে কারণে তোকে ফোন করেছিলাম, আচ্ছা থাক, সেটাও না হয় সামনে থেকেই বলে নেবো। তুই চলে আয় ভাই, তাড়াতাড়ি আয়। তুহিন পড়ল মহা বিপদে, কারণ সে জানে যদি একবার সে শুভর কাছে পৌঁছে যায় তাহলে অত সহজে শুভ তাকে ছাড়বে না। সে নিজের কাজের কথাবার্তা নিয়ে ঘোরাফেরা করবে এবং ঠিক দুপুর পার করে দেবেই। তখন তার আর সময় মতো বাড়ি ঢোকা হবে না। এইসব কথাই ভাবছিল তুহিন। আবারও মোবাইলের অপর দিক থেকে
শুভর কণ্ঠস্বর ভেসে এলো। আহ, কি ভাবছিস তুই? আসবি না আমি চলে যাব? ওকে ঠিক আছে, তুই লোকেশন পাঠা, আমি যাচ্ছি। এরপর তুহিন হোয়াটসঅ্যাপটা অন করে লোকেশন চেক করলো। লোকেশনটা সামনেই। লোকেশন দেখে হাঁটা শুরু করলো তুহিন এবং কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেল সেই ক্যাফেটেরিয়াতে। কাঁচের দরজা ঠেলে ঢুকতেই প্রাণ জুড়িয়ে গেল তুহিনের, কারণ ভিতরে এসির হাওয়াতে তার ঘামে ভেজা শরীরটা সম্পূর্ণ শীতল হয়ে পড়ল। খুব স্বস্তি মনে হলো তুহিনের। ভেতরে ঢুকে একটু এদিক ওদিক তাকাতেই সে দেখল মাঝখানে একটা টেবিল থেকে শুভ তাকে হাত নেড়ে ডাকছে। তুহিন শুভর সামনে গিয়ে চেয়ারটা টেনে বসল। সাথে সাথে ওয়েটার এসে 2 কাপ কফি রেখে গেল। তুহিন বুঝল যে তার আসার আগেই শুভ 2 কাপ কফি অর্ডার দিয়ে রেখেছে। পাশে রাখা একটি খালি কাপ দেখে তুহিন বুঝতে পারল যে সে আগেও 1 কাপ কফি অলরেডি খেয়ে নিয়েছে। হাতে কফির কাপটা তুলে তুহিন শুভর দিকে তাকিয়ে প্রশ্ন করল, বল, কি বলছিস? ফোন করেছিলিস কেন? কেন রে ছাগল, দরকার না থাকলে কি ফোন করা যায় না? তুহিন একটু চারপাশে তাকিয়ে নিল এবং মনে মনে ভাবল যে তার এই বন্ধু কোনো দিনও পাল্টাবে না। তারপর আবারও তুহিন শুভকে জিজ্ঞাসা করল, না তা নয়, সেটা বলিনি। যাই হোক, কি হয়েছে বল, কিছু কি দরকার আছে? শুভ কফির কাপটি হাতে তুলে নিয়ে তাতে একটা চুমুক দিল। এরপর সে তুহিনকে বলল, আর বলিস না, বেশ কয়েকদিন হয়ে গেল স্বীকৃতি একেবারে পাগলা করে দিচ্ছে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আর ভালোও লাগে না সেভাবে কোথাও ঘুরতে যেতে। তাও অনেক বুঝিয়ে সুঝিয়ে ভাই মন্দারমণিটায় রাজি করিয়েছি। ইচ্ছা ছিল আরও অনেকটা দূরে যাওয়ার, কিন্তু আপাতত মন্দারমণি নিয়ে যাচ্ছি। সেখানে একা একা ভালো লাগবে না, তুই থাকলে আমি একটু কোম্পানি পাবো, বুঝলি ভাই? আর তুইও তো পারবি একটু রিয়াকে নিয়ে ঘুরে আসতে, কি বল? স্বীকৃতি হলো শুভর গার্লফ্রেন্ড এবং ওদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে, শুধু বাকি রয়েছে বিয়ের। স্বীকৃতিও কিন্তু শুভরই মতো বড় লোকের মেয়ে, তাই তাদের সম্পর্কটা কলেজ লাইফে শুরু হলেও সেটাকে সহজেই দুপক্ষ মেনে নিয়েছে। শুভকে দেখতে যেমন সুদর্শন এবং সুন্দর, তারই মানানসই কিন্তু স্বীকৃতি। আর রিয়া হলো তুহিনের প্রেমিকার নাম। রিয়ার সত্যি কথা বলতে বাবা মা কেউই নেই। সে থাকে তার বৃদ্ধ দিদার কাছে। তার কোনো মামাও নেই, তার মা একাই ছিল, তাই তারা একে অপরকে নিয়েই বেঁচে আছে। তাই আর তুহিনের মতো বেকার ছেলের সাথেও ভালোবাসতে বাধা দেওয়ার কেউ ছিল না। তবে তুহিন কথা দিয়েছে 2 বছরের মধ্যে সে নিজের ক্যারিয়ার তৈরি করবে, তারপরে বিয়ে করবে রিয়াকে। রিয়াও একটা ছোট ট্রাভেল এজেন্সিতে জব করে। শুভর মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে কিছুটা ইতস্তত করে তুহিন না বলবে ভেবেছিল। ঠিক তার আগেই তুহিনের মনের ভাব বুঝতে পেরে শুভ তুহিনের দিকে না তাকিয়ে ফোন নিয়ে কিছু একটা করতে করতে তুহিনকে বলল, যাব না, হবে না, সম্ভব হবে না, এসব কথা বলবি না, তোকে আজ তো কিন্তু মেরে কেটে ফেলবো। এবার তুহিন পড়ল মহা বিপদে। সে শুভকে কি করে বলবে যে মন্দারমণি কেন, ভিক্টোরিয়ায় যাওয়ারও পয়সা নেই তার কাছে। শুভ ব্যাপারটা আঁচ করেই তুহিনকে বলে উঠল, একদম বলবি না যে আমার কাছে পয়সা নেই। তোর পকেটে না থাকতে পারে, নিশ্চয়ই অ্যাকাউন্টে তো পয়সা আছে। আচ্ছা ঠিক আছে, তোর অ্যাকাউন্টে যদি পয়সা না থাকে তাহলে আমি তোকে আর জোর করবো না। সাথে সাথেই তুহিন তার অ্যাকাউন্টটা খুলে শুভকে দেখাতে চাইছিল, কারণ সে জানে তার অ্যাকাউন্টে 100 টাকার বেশি পড়ে নেই। কিন্তু তাকে দেখাতে গিয়ে সে নিজেই অবাক হয়ে যায়। তার অ্যাকাউন্টে 60,000 টাকা। পাশেই সেন্ডারের নামটা চোখে পড়ল তুহিনের, শুভময় দাস। তুহিন অবাক দৃষ্টিতে চোখ তুলে তাকায় শুভর দিকে। শুভও তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসলে ভাই তোকে ডাকার একটা কারণ আছে। কারণটা হলো তুই আপাতত এখনো চাকরি পাসনি, আর এই সময় আমার একটা ম্যানেজারের খুব দরকার, যে আমার হিসাবপত্র থেকে আরম্ভ করে বাদবাকি সব কিছু দেখাশোনা করবে। সেই ভেবেই আমি এই চাকরিতে তোকে নিযুক্ত করছি। আর মোটামুটি আমি 30,000 টাকা মাইনে ভেবেই তোকে একবারে 2 মাসের মাইনে অ্যাডভান্স করলাম। এরপরে কাজের সাথে সাথে তোর মাইনেটাও না হয় বাড়িয়ে দেবো। আর তুই যদি কোনো সরকারি চাকরি পেয়ে যাস তাহলে তাই করবি, তখন আমি আবার অন্য কোনো স্টাফ খুঁজে নেব। কি রাজি তো ভাই? সত্যি কথা বলতে যদি এটা কফি শপ না হয়ে কোনো নির্জন জায়গা হতো তাহলে বোধহয় তুহিন ভালোবেসে জড়িয়ে ধরত শুভকে।
তুহিন কিছু একটা বলতেই যাচ্ছিল শুভকে, কিন্তু মাঝ পথেই তুহিনকে চুপ করিয়ে দেয় শুভ এবং নিজে বলে ওঠে, থাক ভাই, অত ইমোশনাল হতে হবে না, ওসব ছাড়ো। আজকের দিনটা চলো একটু এনজয় করি। কাল থেকে তুমি এসে ডিউটি জয়েন করবে, তখন কিন্তু তুমি আমার আর বন্ধু নও, তখন কিন্তু আমি তোমার বস হয়ে যাব। বস বলে ডাকবে তুই। এই বলে হাসতে হাসতে উঠে দাঁড়ায় শুভ, তার সাথে তুহিনও উঠে পড়ে। তারপর সারা দিন তারা বেশ আনন্দেই দিনটা কাটালো। পরের দিন ঠিক সময় মতো অফিসে পৌঁছে যায় তুহিন। মনটা আজ তার বেশ ফুরফুরে। বহুদিন পর একটা কাজ জুটেছে তার। কিন্তু অফিসে এসে তুহিন একটু অবাক হলো, কারণ সব সময় হাসি খুশি থাকা শুভ আজ বেশ গম্ভীর মুখে বসে রয়েছে। আসলে শুভর হলো কনস্ট্রাকশনের বিজনেস। তুহিন কিছুটা অপ্রস্তুত হয়েই শুভকে প্রশ্ন করল, কি হলো, কিছু প্রবলেম হয়েছে? শুভ চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে একটা লম্বা শ্বাস ছেড়ে তুহিনকে বলল, প্রবলেম বলতে এই মুহূর্তে আমি কলকাতা ছেড়ে ঠিক যেতে পারবো না ভাই। আমার এখানে কাজের চাপ বড্ড বেশি। কিন্তু কিছুদিন আগে আমি বর্ধমানের দিকে একটা টেন্ডার ধরেছিলাম, সেই টেন্ডার পাসও হয়েছে। কাজ শুরু হবে গত পরশুদিন থেকে। কিন্তু আমি ওই জায়গায় গিয়ে কাজ করতে পারবো না, তাই ভাবছি যে কি করা যায়। তুহিন কিছুটা আমতা আমতা করে বলে, আচ্ছা, আমি বর্ধমান গেলে কি কাজটা হবে? শুভ সিধে হয়ে বসে সামনে রাখা সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বার করে তুহিনের হাতে দিল এবং আর একটা সিগারেট নিজে জ্বালবে বলে ঠোঁটে নিয়ে বলল, কথাটা কিন্তু তুই ভুল বলিসনি। তুই গেলেই এখন সব দিক ভাই রক্ষা হয়। তবে তুই তো এই কাজের ব্যাপারে কিছুই বুঝিস না। কন্টিনিউয়াসলি তুই আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবি, আমি ব্যাপারগুলো তোকে বুঝিয়ে দেবো। আর হ্যাঁ, তুই তো ফিরতে পারবি না, টানা 15 দিন কাজ চলবে। অতএব 15 দিন ওখানে তোকে থেকে কাজ মিটিয়ে ফিরতে হবে। ওকে, আজকে টুকটাক একটু কাজ বুঝে নে, আর দেরি করিস না। কালকে কিছু জিনিস আমি তোকে বুঝিয়ে দেবো, তারপরে পরশুদিন সকালে বেরিয়ে যাস বর্ধমানের উদ্দেশ্যে। ঠিক আছে ভাই? তারপরের দুদিন নানান কাজ, কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট আরও নানান জিনিসের মধ্যে দিয়েই কেটে গেল। তৃতীয় দিনের মাথায় সে গিয়ে পৌঁছায় বর্ধমানে। তুহিন একজন শিক্ষিত ছেলে, যে কোনো কাজের ব্যাপারেই সে একেবারে এক্সপার্ট, তাই তার বেশি সময় লাগে না কোনো কাজকে বুঝে নিতে। আসলে তার কাজ হচ্ছে কুলি কামিন মজুরদের গুছিয়ে কাজ করানো এবং সব কিছুটা তত্ত্বাবধান করা। আজ এসে থেকে সামান্য রেস্ট পায়নি তুহিন। সারা দিনই গেছে তার কাজের মধ্যে দিয়ে। সারা দিন রোদের মধ্যে ঘুরে ঘুরে কাজ দেখা, কাজ বোঝানো, আরও কত কি। তার থাকার ব্যবস্থা করা হয়েছিল একটি বাড়িতে। অবশ্য সেটাকে বাড়ি না বলে বাগান বাড়ি বললে বেশি ভালো হয়। চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি, তার মাঝে দাঁড়ানো জরাজীর্ণ একটি বাড়ি। সে যে কদিন থাকবে সেই কদিনের রান্নার লোক পেতেও তার বেশি অসুবিধে হলো না। তুহিন শহরের ছেলে, তাই তার বেশ রাত পর্যন্ত জেগে থাকার অভ্যেস রয়েছে। কিন্তু সারাদিন এত খাটাখাটনি করার পর আজ একটুকু শরীর দিচ্ছে না তার। তুহিন সন্ধেবেলায় বাড়ি ফিরে স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়ে সামান্য কিছুক্ষণ রেস্ট নিয়ে ডিনার কমপ্লিট করে ফেলে, কারণ তার বেশ খিদেও পেয়েছিল। রান্নার লোকটা বেশ দারুণ রান্না করেছিল আজকে। দেশি মুরগির ঝোল আর গরম গরম রুটি। তুহিন তৃপ্তি করে খাবারটা খেয়ে সবে মাত্র ঘরে ঢুকেছে একটু শোবে বলে, ঠিক তখনই কারেন্টটা চলে গেল। সাথে সাথেই এক রাশ অন্ধকার গিলে নিল গোটা বাড়িটাকে। এত নিটল এবং নিরেট অন্ধকার বোধহয় তুহিন আগে কখনোই দেখেনি। কি করবে সে বুঝে উঠতে পারল না। তার কানে ভেসে আসছে অনবরত ঝিঝির ডাক, মশার ভ্যান ভ্যানানি শব্দ আর আশেপাশের বন বাঁধার থেকে শিয়াল কুকুরের ডাকার শব্দ। তুহিন মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ করে তার পকেট থেকে মোবাইলটা বের করল। মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালল তুহিন। ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় চারিদিকের অন্ধকারকে খান খান করে দিয়েছে। ঠিক সেই সময় কাজের লোকের গলার আওয়াজ তুহিন শুনতে পেল। বাবু, একবার দরজাটা খুলুন। তুহিন গিয়ে দরজাটা খুলল এবং সেই লোকটিকে দেখতে পেল। লোকটি তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে তুহিন মোটেও বিরক্ত হয়নি। তার কারণ হলো
লোকটাকে শুধুমাত্র রাখা হয়েছে রান্নার জন্য, কিন্তু অন্ধকার হওয়ার সাথে সাথেই মানুষটা এসেছে তার কাছে। অতএব মানুষটা অতিথি আপ্যায়ন করতে খুবই ভালোবাসে। তুহিন বেশ নম্র কণ্ঠে তাকে জিজ্ঞাসা করল, কি হলো কাকা, অন্ধকার হয়েছে বলে কি তুমি বাংলো বাড়ি নিয়ে ভূতের কোনো গল্প শোনাতে এসেছো? লোকটি তার ফোকলা দাঁত বের করে খিলখিল করে হেসে বলল, কি যে বলেন বাবু, না না, এখানে কোনো ভূতের গল্প আমি শোনাইতে আসিনি। এখানে কোনো ভূতও নাই। কারেন্ট চলে গেছে, আমার কাছে একটা এমার্জেন্সি ছোট্ট লাইট আছে। আমি ভাবলাম অন্ধকারে যদি এটা আপনার কোনো কাজে টাজে লাগে, তাই এটা দিতে এসেছি। এই বলে লোকটি একটি ছোট এমার্জেন্সি চার্জার লাইট দিল তুহিনের হাতে। তুহিন একটু অবাকই হলো। সে মনে মনে ভাবল যে শহরের লোকগুলো কারোর ভালো কিংবা মন্দ কিছুতেই এগিয়ে আসে না, কিন্তু এই গ্রামের মানুষগুলো কত সরল মনে। অন্ধকার হয়ে গেছে দেখে সে লাইট দিতে এসেছে। তুহিন প্রসন্ন মুখে ঘাড় নেড়ে লোকটার হাত থেকে চার্জার লাইটটা নিয়ে মনে মনে ভাবল যে সত্যি লোকটা খুবই ভালো। যাওয়ার সময় উপরি কিছু বকশিস তাকে সে দিয়ে যাবে। এই ভেবে তুহিন তাকে বলল, আচ্ছা কাকা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার গিয়ে আপনি শুয়ে পড়ুন, আমার এতেই হবে। আর হ্যাঁ, আপনি রান্নাটা কিন্তু চমৎকার করেছিলেন, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। লোকটি একগাল নিষ্পাপ হেসে চলে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। খাওয়ার খেয়ে সিগারেট ধরানো তার একটা অভ্যাস, তাই সে সেই উদ্দেশ্যেই সিগারেটের প্যাকেটটা বের করলো এবং সাথে সাথেই লাইটারটা খুঁজতে গিয়েই সে খেয়াল করলো যে দিনের বেলা লাইটারটা কোনো এক সময় তার নিম্নপদস্থ কর্মচারীকে সে দিয়েছিল, কিন্তু আর ফেরত নেওয়া হয়নি তার থেকে। মনে মনে তুহিন তার 14 গোষ্ঠী উদ্ধার করে কিছুটা হতাশ হয়ে পড়ল। সামান্য একটা দেশলাইয়ের জন্য কি আবার সেই বৃদ্ধ মানুষটাকে ডাকবে? এই নানান 7-5 চিন্তা করতে করতে তুহিনের মনে পড়ল শুভর কথা। তুহিন মনে মনে 2-4টে গালাগালি দিতে দিতে ভাবল যে নিজে শুয়ে আছে এসির হাওয়াতে, কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছে এই গ্রামেতে। অবশ্য সেটা বন্ধুত্বের বটে, কারণ শুভ তার জন্য যা উপকার করেছে তার নিজের ভাই বা দাদা থাকলেও হয়তো তারাও করতো না। এসব নানান কথা ভাবতে ভাবতেই সে ঘরের মধ্যে দেশলাই খোঁজার চেষ্টা করল। তার চোখে পড়ল একটা টেবিল, তাতে একটা দেরাজ রয়েছে। সে কিছুটা কৌতূহল বশতই দেরাজটা খুলল। দেরাজটা খুলতেই প্রথমে তার চোখে পড়ল একটা ডায়েরি। তুহিন ডায়েরিটা নিজের হাতে তুলে নিল, কিন্তু অলৌকিকভাবে ডায়েরির নিচে রাখা রয়েছে একটা বহু পুরনো দেশলাইয়ের বাক্স। সেই দেশলাইয়ের বাক্সটা হাতে নিয়ে একটা কাঠি বের করে ধরানোর চেষ্টা করা মাত্রই কাঠিটি জ্বলে উঠল। তুহিনও বিন্দু মাত্র সময় নষ্ট না করে ঝটপট একটা সিগারেট ধরিয়ে নিল সেই দেশলাইয়ের আগুনে এবং কৌতূহলের বশবর্তী হয়েই সে ডায়েরিটা খুলল। ঘরের অল্প আলোয় তার চোখে পড়ল ডায়েরির প্রথম পাতায় লেখা কথাটা, আমার শেষ চিঠি, পৃথা। তুহিন ডায়েরিটা হাতে নিয়ে চেয়ারে গিয়ে বসল এবং চার্জারের লাইটটা ডায়েরির উপর নিক্ষেপ করে ডায়েরিটা পড়ার উদ্দেশ্যে ডায়েরির পাতাটা উল্টালো। পাতা উল্টাতেই তার চোখে পড়ল ডায়েরির লেখাগুলো বেশ স্পষ্ট হাতের লেখা। যে লিখেছে তার হাতের লেখা বেশ সুন্দর, কিন্তু ডায়েরিটা একভাবে পড়ে থাকার জন্য বেশ মলিন হয়ে পড়েছে। ডায়েরিতে লেখা আছে, পৃথা, এটা তোমার উদ্দেশ্যে আমার শেষ চিঠি। আমি জানি এই চিঠি তুমি পড়বে না, তোমার পড়ার ক্ষমতাও নেই, আর তুমি পড়তে যাবেই বা কেন। তবুও অনুরোধ রইল, এই চিঠি যদি অন্য কারোর হাতে পড়ে সে যেন দয়া করে এই চিঠিটি সম্পূর্ণ পড়ে। চিঠিতে যা লেখা আছে তার সারমর্ম মোটামুটি এই রকম। ঘটনাটি বছর 5 আগেকার। এই গ্রামেরই একটি ছেলে, নাম সৌরভ। বয়সের বর্ণনা যেটা দেওয়া আছে সেটা 23 কিংবা 24। তবে সে পড়াশোনা করেছে, HS কমপ্লিট তার, কিন্তু কোনো কাজই জোটেনি। অগত্যা একরকম বাধ্য হয়েই মুদির দোকানে কাজ করে সে, সামান্য কিছু হিসেবের জিনিসপত্র দেওয়ার। তার বাবা যখন মারা যায় তখনও তার জ্ঞান হয়নি। পরের বাড়ি কাজ করে অত্যাধিক পরিশ্রম করে কোনো রকমভাবে তার মা তাকে বড় করেছে।
কিন্তু বড় হয়ে যে সে তার মায়ের দুঃখ ঘোচাবে তার কোনো রকম উপায় নেই, কারণ রোজগার তো ওই সামান্য কয়েকটা টাকা। সৌরভের বন্ধুবান্ধবও খুব একটা নেই, কারণ বেশিরভাগ গ্রামের ছেলেরাই না হয় নেশা করে, না হয় আরও 5 রকম বাজে কাজের সঙ্গে যুক্ত। সৌরভের এইসব একদমই ভালো লাগে না, তাই সে বেশিরভাগ সময় একা থাকে। বর্ধমানের গ্রাম অঞ্চলের দিকে শীতটা বেশ ঝাঁকিয়ে পড়ে, তবে এখন ফাল্গুন মাস, শীত কেটে আস্তে আস্তে আবহাওয়া আরও মিষ্টি হয়ে উঠেছে। রোদ ঝলমলে একটা দিন। এই ধরনের দিনে মনে একটা কি করি ভাব সবারই থাকে। সৌরভেরও একই অবস্থা। তাছাড়াও আজকে তার কাজের ছুটি। তার কারণ হলো সে যেই মুদির দোকানে কাজ করে তাদের বাড়িতে বিয়ে লেগেছে। তারও নিমন্ত্রণ আছে রাত্রিরে, তবে সে যাবে কিনা সন্দেহ, কারণ ভালো পোশাকের অভাব আছে সৌরভের। তাছাড়া কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বহু মানুষের সম্মুখীন হতে হয়। তারা প্রশ্ন করে, তাদের সঙ্গে বেশি কথাও বলতে হয়। তা সৌরভের একদমই পছন্দের নয়। ঘরে বসে বসে ভালো না লাগাতে একটা মাছ ধরার ছিপ হাতে নিয়ে সামান্য টোপ সঙ্গে নিয়ে সে চলল দিঘির উদ্দেশ্যে। দিঘির কাছে পৌঁছে সৌরভের মনটা উদ্ভাসিত হয়ে গেল। এই প্রথমবার নয় যে সে দিঘির কাছে এসেছে, প্রায়শই সে এদিকে আসে, কিন্তু আজ দিনটা একটু অন্যরকম। চারিদিক ধকধক করছে রোদের আলোয়। টলটলে দিঘির জল, তাতে একটি পানকৌড়ি বারংবার ডুব দিচ্ছে এবং উঠছে শিকার ধরার তাগিদে। সামনের একটি বড় আম গাছের একটু নিচু ডালে একটি কাঠবেড়ালি বসে আছে এবং তাকিয়ে আছে সৌরভের দিকে। সৌরভও আপন মনে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে বড়শিতে টোপ লাগিয়ে সেটা নিক্ষেপ করল জলের মধ্যে। তবে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পরেও যখন কোনো মাছ তার টোপ খেতে চাইছে না, এই দেখে সৌরভ মনে মনে হাসতে হাসতে ভাবল যে আজ বোধহয় মাছগুলোরও খাওয়ার ইচ্ছে নেই। তারাও এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করছে তাদের জলের নিচের জগতে। এইসব নানান কথাই ভাবছিল সৌরভ। হঠাৎই তার নজর গেল পাশে খানিকটা দূরের দিকে। সেই দিকে তাকিয়ে সৌরভ অবাক হয়ে গেল। সৌরভ দেখল জলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বসে আছে একটি মেয়ে। খানিকটা অবাক হলো সৌরভ, তার কারণ এই জায়গাটা খুবই নির্জন, সচরাচর এদিকে কোনো মেয়েই আসে না। সৌরভ কিছুটা ইতস্তত করে পায়ে পায়ে এগিয়ে গেল সেই মেয়েটির দিকে। মেয়েটির পরনে ছিল সাদা এবং গোলাপি রঙে মেশানো খুবই সাধারণ একটি চুড়িদার। খোলা চুল, ঠোঁটে কোনো লিপস্টিক তার লাগানো নেই, তবুও ঠোঁটগুলো টকটকে গোলাপের পাপড়ির মতো লাল। মুখে সাজসজ্জা বলতে কিছুই নেই, কিন্তু তাতেও যেন তাকে দেখে মনে হচ্ছে যে অসাধারণ সুন্দরী এক নারী। তার রূপের আভা যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে। সৌরভ মেয়েটির রূপ দেখে আপ্লুত হয়ে গেল। মেয়েটিকে দেখে সৌরভ মনে মনে ভাবল যে সত্যি এত অনন্য সুন্দরী কোনো মেয়ে আদৌ কি হতে পারে, নাকি এ কোনো স্বর্গের পরী। এইসব ভাবতে ভাবতে কিছুটা কাচুমাচু করে সৌরভ সেই মেয়েটিকে জিজ্ঞাসা করল, কে আপনি? আর এমন নির্জন জায়গায় এভাবে বসে আছেন যে? সৌরভের এ কথা বলাতে মেয়েটি মুখ তুলে তাকালো সৌরভের দিকে। সৌরভ বিস্মিত হয়ে গেল, কারণ এক পাশ থেকে মেয়েটাকে দেখে যতটা সুন্দর ভেবেছিল, মেয়েটা আসলে তার থেকেও বেশি সুন্দরী। মেয়েটি সৌরভের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে নম্র কণ্ঠে উত্তর দিল, আমার নাম পৃথা। আর ঠিক যদি আমি এই প্রশ্নটাই আপনাকে করি যে আপনি এখানে কি করছেন? সৌরভ লক্ষ্য করল মেয়েটির কণ্ঠস্বরও তারই মতো মিষ্টি। তার এই প্রত্যুত্তরে সৌরভ কিছুটা থতমত খেয়ে গেল, কি বলবে বুঝতে না পেরে। তবুও ইতস্তত করে সে বলল, না মানে আমি তো ছেলে, আর আমি এসেছি মাছ ধরতে, কিন্তু জায়গাটা খুব একটা ভালো নয়। এখানে অনেক লোকই এসে অসময়ে নেশা করে,
আর আপনি একটা মেয়ে, তাই জিজ্ঞাসা করছি যে কে আপনি আর আপনার বাড়ি কোথায়। পৃথা মৃদু হেসে হালকা ঘাড় ঘুরিয়ে একপাশে আঙুলের ইশারায় দেখিয়ে দিল নির্দিষ্ট একটি দিক। সেই দিকে তাকিয়ে সৌরভ মনে মনে বলল, ওদিকে তো পশ্চিম পাড়া, তার মানে মেয়েটির বাড়ি হচ্ছে পশ্চিম পাড়ায়। সৌরভ ভাবল যে সে আর বেশি কিছু বলবে না, তার কারণ হলো পশ্চিম পাড়ার মানুষদের সাথে তাদের গ্রামের লোকেরা কোনো রকম যোগাযোগ রাখে না। তার একটি কারণও রয়েছে, অবশ্য কারণটা সৌরভের নিজের চোখে না দেখা হলেও সৌরভ জানে কি হয়েছিল। ঘটনাটি বেশ কয়েক বছর আগের। তখন সৌরভ খুবই ছোট। আসলে পশ্চিম পাড়ার কোনো এক অনুষ্ঠানে একটি যাত্রাপালা হচ্ছিল এবং সেই যাত্রাপালা দেখতে তাদের গ্রাম থেকেও অনেক লোক গিয়েছিল। তাদের সঙ্গে পশ্চিম পাড়ার লোকেদের মধ্যে কোনো এক কারণে ঝামেলা হয়। ঝামেলাটা এতটাই বেশি হয়েছিল যে মারামারি থেকে খুনোখুনির রূপ নিয়েছিল সেটা। তারপরে পুলিশ, আইন, আরও অনেক কিছু। যেহেতু এটা দুটো গ্রামের ব্যাপার, তাই সেভাবে কিছুই হয়নি, কিন্তু দুই গ্রামের মধ্যে যোগাযোগ পুরোপুরিই বন্ধ হয়ে গিয়েছে। সৌরভ মনে মনে ভাবল যে এই মেয়েটির সঙ্গে কোনো রকম কথা না বলাই ভালো। এইসব ভাবতে ভাবতেই খুবই নির্লিপ্ত কণ্ঠে সৌরভ মেয়েটিকে বলল, ঠিক আছে, আমি যাই, আর আপনিও সাবধানে বাড়ি যাবেন। এই কথা বলে সবেমাত্র সৌরভ পেছন দিকে ফিরেছে, ঠিক সেই সময় তার চোখে পড়ল যে তার রাখা ছিপটি কোনো একটি বড় মাছ বোধহয় জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেদিকেই তাকিয়েছিল সৌরভ। ঠিক সেই সময় পেছন থেকে পৃথার মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। কি হলো, হঠাৎ চলে যাচ্ছেন? না, কোনো কথা বলবেন না? লজ্জা পেলেন বুঝি, না ভয়? সৌরভ তো এ কথা শুনে অবাক। বলে কি মেয়েটা, সে ভয় পেয়েছে? ভয় কোনো মতেই সৌরভ পায়নি। মেয়েটাকে এড়িয়ে যেতে চাইছে, তার কারণ হলো মেয়েটির বাড়ি পশ্চিম পাড়ায়। কিন্তু না, এর উত্তর সে দেবেই। সৌরভ আবার ঘুরে দাঁড়ালো মেয়েটির দিকে এবং দৃঢ় কণ্ঠে বলল, ভয়? ভয় কেন পেতে যাবো খামোখা আপনাকে? একে তো নির্জন জায়গা, তার উপরে আপনি অচেনা। আমি ভাবলাম মনে মনে যে আমি যদি আপনার সাথে কথা বলি, আপনি হয়তো আমাকে ভুল বুঝতে পারেন, তাই আমি ফিরে যাচ্ছিলাম। সৌরভের এ কথা শুনে পৃথা খুবই লাজুকভাবে হেসে খানিকটা মিষ্টি স্বরে বলল, এ মা, ছি ছি, আপনাকে ভুল বুঝতে যাব কেন? আপনি তো আমার ভালোর জন্যই কথাটা বলেছেন। সে যাই হোক, আমি তো আমার নাম বললাম, আর আপনার নাম? এবার সৌরভ কিছুটা স্বস্তি পেল এবং মনটাও তার ভালো হয়ে গেল পৃথার এই রূপ কথা শুনে। কিন্তু হঠাৎ কেন যেন সৌরভের নিজেকে খুব বোকা বোকা মনে হচ্ছিল। সে ভাবছিল, একটা মেয়ে হয়ে এত নির্দ্বিধায় কথা বলছে, আর আমি কিনা অস্বস্তিতে ছিলাম। সৌরভ হাতের আঙুল মটকাতে মটকাতে মেয়েটির দিকে না তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, এই মানে আমার নাম সৌরভ, আমি এই গ্রামেরই ছেলে আর কি। এরপর পৃথা যেটা করলো সেটার জন্যে মোটেও প্রস্তুত ছিল না সৌরভ। মেয়েটি তার পাশের ঘাসগুলোর উপরে হালকা করে হাত ছুঁয়ে খুবই মিষ্টিভাবে হেসে চোখের ইশারায় সৌরভকে বলল, যদি খুব তাড়া না থাকে তাহলে এখানে বসো। আজ সৌরভের কোনো তাড়া নেই, কারণ আজ তার ছুটি। বাড়িতেও সেরকম কোনো কাজ নেই, কিন্তু খিদেটা বড্ড পেয়েছে তার। সেটাকে কিছুক্ষণ আটকে রাখা যাবে, কিন্তু এবার অস্বস্তিতে পড়ল সৌরভ। সে মনে মনে ভাবল, মেয়েটা কি গায়ে পড়া মেয়ে নাকি পাগল? নইলে প্রথম দেখাতেই কোনো ছেলেকে নিজের পাশে বসতে বলছে কেন? সৌরভ চোখ বড় বড় করে বলল, আমি বসবো তোমার পাশে? কোনো অসুবিধা হবে না? কেউ যদি দেখে ফেলে? পৃথা খুব মিষ্টিভাবে আশ্বস্ত করে সৌরভকে এবং দু চোখের পাতা আলতো করে ফেলে বুঝিয়ে দেয় যে না, কোনো অসুবিধা হবে না।
তখন সৌরভ একটু ইতস্তত করে সবেমাত্র বসতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার পকেটের মোবাইলটা বেজে উঠল। অবশ্যই মোবাইলটা তার খুব সাধারণ একটা সাদা কালো সেট। অনেক মানুষেরই ভালো মোবাইল রয়েছে, টাচ স্ক্রিনওয়ালা মোবাইল। সৌরভও ভেবেছিল যে সেও একটা ভালো মোবাইল কিনবে। তার যা টাকা জমানো আছে তাতে একটা ভালো মোবাইল হয়ে যাবে। কিন্তু পরে সে ভাবল, যদি সে এইভাবে টাকা খরচা করে তাহলে পরে অন্য কোনো কাজে সেই টাকা সে ফিরে পাবে না। এই ভেবেই নিজের ইচ্ছেকে দমন করে সৌরভ। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল ফোন করেছে পুতুল কাকিমা। সৌরভ বুঝতে পারল যে ফোন পুতুল কাকিমা করেনি, করেছে তার মা। কারণ মায়ের কাছে কোনো আলাদা ফোন নেই। তার মায়ের যখন দরকার হয় পুতুল কাকিমার ফোন থেকেই তাকে ফোন করে। সৌরভ ফোনটা রিসিভ করল। রিসিভ করতেই ওপাশ থেকে মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ রে বাবু, রোজ কাজের জন্য তোর খেতে দেরি হয়, আজ তো ছুটির দিন, একটু সকাল সকাল তো খেয়ে নিতে পারতিস। কোথায় আছিস বাবা? একটু তাড়াতাড়ি ঘরে আয়। মায়ের এতগুলো কথা শুনে সৌরভ কানের কাছ থেকে ফোনটাকে চোখের সামনে ধরল। সৌরভ দেখল সময়টা প্রায় দুপুর পেরিয়ে গেছে। একটু অবাক হলো সৌরভ, এতটা সময় কেটে গেছে। সৌরভ আবারও কানে ফোনটা তুলে নিয়ে বলল, হ্যাঁ মা, আমি মিনিট 10 মধ্যেই বাড়ি যাচ্ছি। কলটা ডিসকানেক্ট করে আবারও পকেটে চালান করল সৌরভ। এরপর একটু নিরাশ হয়ে পৃথার দিকে তাকিয়ে সৌরভ বলল, কিছু মনে করবেন না, আমার বড্ড দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। যদি না কিছু মনে করেন, আমরা কি এরপর কখনো আবার দেখা করতে পারি? পৃথা চোখের ইঙ্গিতে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে আবারও নিজের সুরেলা কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি চাইলেই দেখা হয়ে যেতে পারে। যদি দেখা করব মনে করেন, কাল এ সময় ঠিক এই জায়গায় চলে আসবেন, আবার দেখা হয়ে যাবে। সেদিন ফিরে চলল সৌরভ নিজের বাড়ির উদ্দেশ্যে এবং সারাটা দিন তার এমন এক অস্বস্তির মধ্যে কাটল। রাতের নিমন্ত্রণ বাড়িও গেল, কিন্তু সেই একই অদ্ভুত অনুভূতি। বারে বারে ফিরে আসছে পৃথার মুখটা চোখের সামনে। রাতে ঘুমানোর সময়ও সেই একই সব কিছু ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখল, কিন্তু প্রত্যেক স্বপ্নতেই সে প্রায় পৃথার মুখটাই দেখেছে। রাত কেটে ভোর হলো এবং ক্রমশই বেলা হয়ে গেল। সৌরভ যথারীতি মুদির দোকানে কাজে গেল। উপস্থিত সময় আসতেই সে এক অছিলায় বেরিয়ে পড়ল দিঘির উদ্দেশ্যে। জোর পায়ে হেঁটে চলল সে দিঘির দিকে এবং দিঘির কাছে পৌঁছে সৌরভ দেখল পূর্ব নির্ধারিত জায়গাতেই বসে আছে পৃথা। পৃথাকে দেখা মাত্রই সৌরভের মনটা অনেক ভালো হয়ে গেল। এরপর সৌরভ পৃথার সামনে গিয়ে উপস্থিত হলো। আগের দিনের মতোই পৃথা তাকে নিজের পাশে বসতে বলল। সৌরভও আজ অনেকটাই সহজ হয়ে গেছে। সেও নির্দ্বিধায় বসে পড়ল পৃথার পাশে এবং খুবই ধীর কণ্ঠে সে পৃথাকে বলল, কালকের জন্য যেন কিছু মনে করবেন না। যাই হোক, কেমন আছেন? কালকে এখান থেকে যাওয়ার পর খুব আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। কথাটা শুনে খুব স্থিরভাবে পৃথা তাকালো সৌরভের দিকে এবং একটা মিষ্টি হাসি হেসে খুবই মিহি কণ্ঠে সে বলল, ও মা, তাই? কাল থেকে তুমি আমার কথাই ভাবছিলে? যাই হোক, আজ আমিও এখানে বসে তোমার কথাই ভাবছিলাম যে তুমি এলে তোমার সঙ্গে একটু গল্প করব। কথাটা শুনে সৌরভের বুকটা যেন হঠাৎ ধক করে উঠল। এত মিষ্টি একটা মেয়ে নাকি তার জন্য অপেক্ষা করছিল। সৌরভ মনে মনে ভাবল, হে ঈশ্বর, কার ভাগ্যে তুমি কি রেখেছ তা একমাত্র তুমিই জানো। তবে ভাগ্য যেন কষ্টকর না হয়, যেন সুখকর হয় অনুভূতি। এসব কথা ভাবতে ভাবতেই সৌরভ পকেট থেকে ফোনটা বের করে সময়টা দেখল।
বেশ দেরি হয়ে গেছে, তাকে ঘরে ফিরতে হবে। দুপুরের খাওয়ার সেরে আবারও যেতে হবে কাজের জায়গায়। তাই সৌরভ ইতস্তত করে সেই কথাই জানালো পৃথাকে। আমার একটু দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি গিয়ে দুপুরের খাওয়া সেরে আবার কাজে যেতে হবে। কাল কি দেখা হতে পারে আমাদের? পৃথা হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে আবারও তার মায়াবী কণ্ঠে বলল, কালকে আবার আসবে? আমিও আসব, আবার দেখা হবে। আর আমাকে আপনি বলে কথা বলাটা বন্ধ করুন, তুমি বলে কথা বলতে পারো। সৌরভ পৃথার পাশ থেকে উঠে দাঁড়িয়ে পৃথার উদ্দেশ্যে বলল, আজ চলি, কাল আবার আসবো এই সময়। এরপর সৌরভ ফিরে চলল তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কিছুটা করে পথ যাচ্ছে আর ফিরে ফিরে তাকাচ্ছে পৃথার দিকে। খুব মনটা খারাপ হয়ে গেল। সে চলে যাওয়ার পর পৃথা আবারও সেই উদাসীন দৃষ্টিতে তাকিয়ে আছে দিঘির জলের দিকে। সোজা গিয়ে একটা মোড় ঘুরতেই হারিয়ে গেল পৃথা। পৃথাকে ফেলে আসার পর দিঘি থেকে এক রাশ মন খারাপ নিয়ে এসেছিল সৌরভ। সেই মন খারাপ নিয়েই কাটল তার সারাটা দিন। অপেক্ষা শুধু কালকে, সেই সময় যখন সে আবারও গিয়ে পৃথার সঙ্গে দেখা করবে। এইভাবেই কাটতে লাগলো দিনগুলো। পৃথার সাথে দেখা করাটা তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হলো। কখন যে এই সম্পর্কটা বন্ধুত্বের এবং তারপরে ভালোবাসায় পরিণত হলো, সেটা সৌরভ কিংবা পৃথা দুজনেই বুঝতে পারল না। কিন্তু বাদ সাধল মুদি দোকানের মালিক। সৌরভের রোজ কোনো না কোনো অছিলায় কাজের সময় ফাঁকি দিয়ে চলে যাওয়া সে কোনো রকমেই মেনে নিতে চাইছিল না। সে একদিন সরাসরি কথাটা জিজ্ঞাসা করল সৌরভকে এবং বেশ কিছু সতর্ক বাণীও শুনিয়ে দিল। দেখো সৌরভ, তুমি খুব ভালো ছেলে, আর তোমার বাবাও আমার খুব ভালো বন্ধু ছিল, তাই এই কাজটা আমি তোমাকেই দিয়েছি। তুমি যদি এইভাবে কাজে ফাঁকি দাও তাহলে কিন্তু আমি তোমাকে কাজ ছাড়িয়ে দিতে বাধ্য হব। মাথাটা ঘেঁটে গেল সৌরভের, কিন্তু করার তো আর কিছু নেই। সে নিরুপায়। তাই সে আজ একটু দেরি করেই বেরোলো দিঘির উদ্দেশ্যে। আজ অনেকটাই দেরি হয়ে গেছে। রীতিমতো সৌরভ ছুটতে শুরু করলো। সেখানে গিয়ে সৌরভ দেখল যে পৃথা সেই একই রকমভাবে দিঘির টলটলে জলের দিকে তাকিয়ে বসে রয়েছে। সৌরভও পৃথার পাশে গেল এবং তাকালো পৃথার দিকে। পৃথাও ধীরে ধীরে তাকিয়ে রইল সৌরভের মুখের দিকে। সৌরভের মনে এতক্ষণ ধরে জমে থাকা রাগ এবং অভিমানটা নিমেষে উভে গেল পৃথার সেই মোহময়ী রূপ দেখে। সৌরভ ধীরে ধীরে হাতটা নিয়ে গেল পৃথার মুখের কাছে। অনেকক্ষণ ধরে কয়েকটা চুল বারবার তার মুখে উড়ে উড়ে পড়ছিল এবং বিরক্ত করছিল পৃথাকে। সেই চুলগুলোকে তার কানের পাশে লাগিয়ে দিয়ে আলতো করে তার গালে হাত ছুঁয়ে খানিকটা অনুতপ্ত কণ্ঠে সৌরভ বলল, কিছু মনে করো না পৃথা, আজ একটু দেরি হয়ে গেল, প্লিজ ক্ষমা করে দাও। পৃথা আলতো করে দু চোখের পাতা বুঝে সৌরভকে আশ্বস্ত করল যে সে মোটেও তার প্রতি রেগে নেই। নিজের দুই হাত দুই গালে রেখে সৌরভ তাকিয়ে রইল আবেগ ভরা দৃষ্টিতে পৃথার দিকে। তীর তীর করে কাঁপছে পৃথার ঠোঁট যুগল। সৌরভ নিজের মুখটা এগিয়ে নিয়ে গেল পৃথার দিকে এবং নিজের ঠোঁট পৃথার ঠোঁটে ঠেকিয়ে প্রেমের স্পর্শে চুম্বন করল পৃথাকে। পৃথার এই গোলাপের পাপড়ির মতো ঠোঁটের স্পর্শতে সৌরভের সমস্ত শরীর শিহরিত হয়ে গেল। ঠিক সেই সময় পকেটে থাকা মোবাইলটা হঠাৎই শব্দ করে বেজে উঠল সৌরভের। সাথে সাথে নিজেকে সামলে নিল সৌরভ এবং ছিটকে সরে এলো পৃথার মুখের কাছ থেকে। এরপর কিছুটা বিরক্ত মুখে পকেট থেকে বের করে আনলো মোবাইলটা। মোবাইলের স্ক্রিনে লেখা আছে একটি নাম, মনোজদা। বিরক্ত ভাবটা সৌরভের মুহূর্তেই চলে গেল মনোজদা নামটা দেখে, কারণ এই মনোজদাই হলো তার একমাত্র বন্ধু। মনোজদা সামান্য কিছুটা তার থেকে বয়সে বড়,
কিন্তু এই গ্রামে একমাত্র মনোজদার সাথেই তার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। মনোজদা হলো এই গ্রামের স্কুল মাস্টারের ছেলে এবং এইচএসটা সে এই গ্রামেই দিয়েছে। তারপরে সে বাইরে কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করেছে। এখন মনোজদা কলকাতার একটা বড় কোম্পানিতে ভালো উচ্চপদস্থ কর্মচারী। সৌরভ চোখের ইশারায় পৃথাকে একটু চুপ করতে বলে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর। হ্যালো সৌরভ, কেমন আছিস ভাই? আর কাকিমা কেমন আছেন? সৌরভ পৃথার দিকেই তাকিয়েছিল এবং সেই দিকে তাকিয়েই সে উত্তর দিল, হ্যাঁ গো মনোজদা, আমি মা দুজনেই ভালো আছি। তুমি কেমন আছো? আর কবে ফিরছো গ্রামে? ফোনের ওপাশ থেকে মনোজদা উত্তর দিল, দেখা যাক কবে আসি। এখন তো আসার কোনো সেরকম ব্যবস্থা নেই। আসলে ওই সামনের সরস্বতী পুজো আছে, ওই সময় ভাবছি একবার যাব। আচ্ছা শোন না, তোকে একটা আমি অন্য দরকারে ফোন করেছিলাম, বুঝলি? তা বলি, তোর গ্রামের কাজকর্ম কেমন চলছে বলতো? সৌরভ সংক্ষেপে সমস্তটা জানালো এবং আজ তার সাথে কি হয়েছে সেটাও, কিন্তু কারণটা খুব একটা গুছিয়ে বলল না যে কেন তার কাজের প্রতি সমস্যা হচ্ছে। আবারও ফোনের ওপাশ থেকে মনোজদার কণ্ঠস্বর ভেসে এলো, আচ্ছা ওসব বাদ দে। আসলে আমি তোকে যেই কারণে ফোনটা করেছিলাম সেটা হলো, আমার একজন পরিচিত মারোয়ারি ভদ্রলোক আছেন, জানিস তো, খুবই সজ্জন ব্যক্তি এবং খুবই সৎ। বর্তমানে তিনি একটা ব্যবসা শুরু করেছেন, আর সেই ব্যবসা দেখাশোনার জন্য একজন কর্মচারীকে তিনি নিযুক্ত করতে চান। তার জন্য কিন্তু মোটা টাকার মাইনে তিনি দেবেন। দেখ, কাজ সেই রকম কিছু নেই, ওই সব কিছুর হিসাব ঠিক করে রাখা, আরও 5 রকমের কাজ, ওই আর কি। তিনি এই কাজের জন্য একজন বিশ্বস্ত ছেলেকে খুঁজছেন এবং আমাকে জানিয়েছিল এই ব্যাপারটা। দেখ, এটা যখন কোনো কোম্পানির জব নয়, অতএব তোর থেকে কোনো সেই রকম ডিগ্রিও চাওয়া হবে না। তারা শুধু এটাই দেখবে যে তোর শিক্ষাগত যোগ্যতার প্রতিভায় তুই কতটা কাজ করতে পারিস। কিন্তু আরেকটা কথা, ওনারা কিন্তু মাসে মাসে বাড়ি যেতে দেবে না। আচ্ছা এবার বল তো দেখি, তুই কি আদৌ এই কাজটা করবি? দেখ, থাকা খাওয়া দাওয়া সব মালিকই দেবে, আর যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কিছু অগ্রিম টাকার ব্যবস্থা আমি মালিককে বলে তোকে পাইয়ে দেবো, ঠিক আছে? এতগুলো কথা শুনে সৌরভ বেশ একটু অবাক হয়। সত্যি ভাগ্যদেবী তার উপরে সদয় হয়েছেন। আজ তার এই পরিস্থিতিতে এই ধরনের একটা চাকরির খুবই দরকার ছিল, কিন্তু সে ভেবেছিল অন্য কথা। সৌরভ মনোজদাকে জানায়, আমি কি তোমাকে 5 মিনিট পরে ফোন করতে পারি? ফোনের অপর প্রান্ত থেকে মনোজদা বলে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ফোনটা কান থেকে নামিয়ে রেখে সৌরভ তাকায় পৃথার দিকে। তার দৃষ্টিতে কেমন একটা উত্তেজনা এবং হতাশা দুইই ছিল। সেটা আন্দাজ করে পৃথা সৌরভকে জিজ্ঞাসা করল, কি হলো, তোমায় এত আনমনা দেখাচ্ছে? কোনো কি সমস্যা হয়েছে? সৌরভ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করল এবং খুবই মৃদু কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এ ভালোবাসার সম্পর্কের শেষ কোথায়? আবারও ফিরে এলো পৃথার মুখে সেই নিষ্পাপ হাসি। নিজের হাতটা আলতো করে রাখল সৌরভের হাতে এবং তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সেই মায়াবী কণ্ঠে বলে উঠল, সম্পর্কের আবার শেষ হয় নাকি? সম্পর্ক তো জন্ম জন্মান্তরে চলে। আমরা একে অপরকে ভালোবেসেছি, এরপরে আমরা দুজনে একসঙ্গে মিলিত হব। সমাজে তো তাকেই বিয়ে বলে। সেটাই তো একমাত্র একে অপরের সঙ্গে মিলিত হওয়ার একটা উপলক্ষ। আর তুমি যদি চাও, আমরা সেই বন্ধনে আবদ্ধ হতে পারি। এই কথা শুনে খুশির জোয়ার উঠল সৌরভের মনে, কিন্তু সেই অভিব্যক্তিকে কিছুটা সংযম করে সে খুবই দৃঢ় কণ্ঠে পৃথাকে বলল, আচ্ছা পৃথা, আমি যদি বলি আমি তোমাকে কাল বিয়ে করব, তাতে কি তুমি রাজি? এই কথা শুনে লজ্জায় পৃথার গালগুলো লাল হয়ে গেল এবং সে আবারও একটা মিষ্টি হাসি হেসে বলল, আমি খুব রাজি।
কিন্তু তোমার বাড়ির লোক? ওসব নিয়ে তুমি ভেবো না, আমি শুধু তোমার হতে চাই। তুমি যা বলবে আমি তোমার কাছে তবেই নিজেকে সমর্পণ করব। এ কথা শুনে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সৌরভের, কিন্তু সে অশ্রুধারা দুঃখের নয়, এটা আনন্দের। সে সব সময়ই লক্ষ্য করেছে পৃথা খুবই কম কথা বলে, খুব বেশি কথা বলে সে নিজে। পৃথা তার কথাগুলো সব সময় মন দিয়ে শোনে এবং বেশিরভাগ সময় খুব নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাঁর দিকে। সৌরভ আবেগের বশবর্তী হয়ে নিজের বাহু বন্ধনে জড়িয়ে ধরল পৃথাকে এবং খুব ভালোবাসার সাথে তার কপালে নিজের ঠোঁট ছোঁয়াল। তাদের এই মিলনের সাক্ষী হয়ে রইল এই প্রকৃতি। সে নিজেকে সংযত করে আবার ফিরে এলো নিজের জায়গায়। তারপর সে পৃথাকে একটু অপেক্ষা করতে বলে আবার ফোনটা বের করলো। এরপর ফোন করলো সে মনোজদাকে। বেশ কয়েকবার রিং হওয়ার সাথে সাথেই ফোন রিসিভ করলো মনোজদা। হ্যাঁ ভাই বল, তাহলে কি ঠিক করলি? কাজটা করবি তো? সৌরভ মনোজদাকে জানালো হ্যাঁ, সে কাজ করবে, কিন্তু তার কয়েকটা কথা জানার আছে মনোজদার থেকে। হ্যাঁ মনোজদা, কাজ তো আমি করবই। আমি পরশু রওনা দেব কলকাতার উদ্দেশ্যে, কিন্তু একটা কথা তোমার থেকে জানতে চাই যে আমাকে যে থাকার জায়গাটা দেওয়া হবে সেছাড়াও কি আমি অন্য কোনো বাসা ভাড়া নিয়ে থাকতে পারি? এই কথাগুলো শুনে মনোজদা কিছুটা অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাই কি হয়েছে বলতো? তুই হঠাৎ এইরকম প্রশ্ন কেন করছিস? সৌরভ সংক্ষেপে তার ইচ্ছের কথা মনোজদাকে জানালো এবং এও জানালো যে সে পৃথাকে বিয়ে করে নিয়ে শহরে গিয়ে জীবন শুরু করবে এবং প্রতি মাসে সে ফিরবে এই গ্রামে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য। এই কথা শুনে মনোজদা বলল, আচ্ছা বেশ বেশ, বুঝলাম। দেখ, সে না হয় ঘরের ব্যবস্থা আমি তোকে করে দিচ্ছি, কিন্তু তোর যদি এখানে এসে কোনো টাকারও প্রয়োজন হয় সেটাও কিন্তু তুই আমাকে বলবি, ঠিক আছে? আর শোন, তোর হাতের কাছে এখন যতটুকু টাকা পয়সা আছে সব নিয়ে চলে আয়। কলকাতায় থাকতে গেলে টাকা পয়সাটা হাতের কাছে রাখাটা খুবই প্রয়োজন, বুঝলি? আর তাছাড়া জানিসই তো, শহরে থাকতে গেলে একটু খরচাটা বেশিই হয়। আরও এদিক ওদিকের দু একটা কথা বলার পর সৌরভ ফোনটা কেটে দিল এবং ফোনটা পকেটে চালান করে খুব স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথার দিকে। সৌরভ খুবই স্নেহ, ভালোবাসা এবং আদরের সাথে পৃথার মাথায় হাত রাখল এবং ক্ষীণ কণ্ঠে বলল, কি হলো পৃথা, সব শুনলে তো? আমরা পরশুই রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তার আগে আমরা বিয়ে করব। তোমার কোনো অসুবিধা নেই? আবারও ফিরে এলো পৃথার মুখে সেই নিষ্পাপ হাসি। সে আরও কিছুটা কাছে সরে এলো সৌরভের এবং খুবই আদুরে গলায় বলল, কেন, ভালো যখন বেসেছি তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? আজ থেকে আমি নিজেকে সমর্পণ করলাম তোমার কাছে। তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক, কেমন? সৌরভ আবেগে আবারও জড়িয়ে ধরল পৃথাকে এবং বেশ কয়েকটা চুমু দিল তার কপালে। ঠিক ছোট্ট বাচ্চাকে যেভাবে মানুষ আদর করে ঠিক সেইভাবেই পৃথার মাথায় হাত বুলিয়ে দিয়ে সৌরভ বলল, আই লাভ ইউ পৃথা। আজ চলি, আমার অনেক কাজ আছে। কাল এই সময় দেখা করব। আমরা একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। কিছু নিয়ে আসার দরকার নেই, সব ব্যবস্থা আমি কলকাতায় গিয়ে করে দেব। পৃথা কোনো কথা বলল না, শুধু হ্যাঁ সম্মতি সূচক ইশারায় আলতো করে ঘাড় নেড়ে দিল। এরপর সৌরভ উঠে দাঁড়ালো। এরপর সৌরভ ফিরে চলল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে চলে গেল কাজের জায়গায়।
সারা দিন কাজ করার পরে রাতের দিকে সৌরভ সরাসরি দোকানের মালিককে জানালো যে সে কাল থেকে আর কাজে আসবে না এবং তার যা পাওনা গন্ডা আছে তা যেন সে মিটিয়ে দেয়। কিছুটা অবাক হলো সেই দোকানের মালিক এবং সৌরভের যা পাওনা ছিল সেগুলো মিটিয়েও দিল। সৌরভ বাড়ি ফিরে তার মাকে সমস্ত ঘটনাই জানালো। কলকাতায় কাজের ব্যাপারে তার ফোন আসা, শুধুমাত্র জানালো না পৃথার ব্যাপারটা। সৌরভের যে মন খারাপ হচ্ছিল না তা একেবারেই নয়, সেও কিন্তু কোনোদিনও তার মাকে ছেড়ে একা থাকেনি। তবুও তাকে যেতে হবে, না হলে যে তার প্রেম পূর্ণতা পাবে না। বিয়ের পরে পৃথাকে এই গ্রামে নিয়ে আসা সৌরভের পক্ষে সম্ভব নয়। রাতে ভালো ঘুম এলো না সৌরভের, কারণ তার জীবন কাল থেকে বদলে যাবে সম্পূর্ণভাবে। সৌরভ জানে না যে কি লেখা আছে এরপর তার অদৃষ্টে। সকালে সৌরভ উঠে বাজারে গিয়ে কিছু কাজ মিটিয়ে বাড়ি ফিরল এবং তার মায়ের হাতে বেশ কিছু টাকা পয়সা দিল। কিছু চেনা পরিচিত লোকেদের এবং মাকে বিদায় জানিয়ে সৌরভ বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু তার আগের গন্তব্য হলো দিঘিতে যাওয়া। সৌরভ দিঘির কাছে গিয়ে দেখল পৃথা তার জন্য অপেক্ষা করছে। সৌরভ গ্রামেরই এক মন্দিরে গিয়ে তাদের বিবাহ সম্পন্ন করে। তেমন কিছু আয়োজন ছিল না, শুধু তার সিঁথিতে সিঁদুর তুলে দেওয়া। এবার তারা রওনা হলো স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে ঘটে আর এক নতুন বিপত্তি। সে খোঁজ নিয়ে জানতে পারে লাইন মেরামতির কাজ চলছে, তাই আজ কোনো ট্রেন কলকাতার দিকে যাবে না। কিছুটা অস্বস্তিতে পড়ে সৌরভ এবং পৃথাকে বলে যে কোনোভাবেই সে বাড়িতে ফিরে যেতে পারবে না এবং পৃথাকেও তার বাড়িতে ফিরিয়ে দিতে পারবে না। আর গ্রামে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। অতএব তার কাছে এই মুহূর্তে স্টেশনে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎই পৃথাকে একটা অদ্ভুত কথা বলল সৌরভ। কাল সকালের আগে কোনো ট্রেন নেই, অতএব আমরা স্টেশনে অপেক্ষা করলে সারা রাত অপেক্ষায় করে যেতে হবে। অতএব আমরা গ্রামের দিকে ফিরে চলি। আমরা রাত্রি যাপন করার জন্য যদি কোনো জায়গা পাই সেখানে আমরা রাত্র বাস করব, তারপরে আবার সকালে স্টেশনে ফিরে আসব। এতে কি তুমি রাজি? পৃথা খুব মিষ্টিভাবে হেসে জানায় যে সে রাজি, কিন্তু একটা ব্যাপার বেশ অস্বস্তিতে ফেলে সৌরভকে। সেটা হলো স্টেশনে বেশ কিছু মানুষজন ছিল না, কিন্তু যে কটা মানুষ ছিল তারা খুবই অদ্ভুতভাবে দেখছিল সৌরভের দিকে। সৌরভ মনে মনে ভাবে যে এই অচেনা এক ছেলে এক মেয়ের হাত ধরে স্টেশনে এসেছে, তাই হয়তো তারা এইভাবে দেখছে। সেই দিকে পাত্তা না দিয়ে স্টেশন চত্বর ছেড়ে তারা গ্রামের দিকে হাঁটা শুরু করলো। কিছুটা পথ হাঁটার পরেই তারা দেখতে পেল একটি বাগান বাড়ি এবং কিছুটা ইতস্তত করে তারা বাগান বাড়ির ভেতরে প্রবেশ করল। তারা দেখল মধ্যবয়স্ক এক ব্যক্তি সেখানে গ্রামের চোলাই মদ পান করছে। তার সঙ্গেই সামান্য কয়েকটা কথা বলে জানতে পারল ব্যক্তিটির নাম হলো মাধব। সৌরভ কিছুটা দ্বিধা মিশ্রিত কণ্ঠে মাধবদাকে জিজ্ঞাসা করল, আচ্ছা মাধবদা, কিছু মনে করবেন না, আপনি কি এই বাড়ির মালিকের সঙ্গে কথা বলে আমাদেরকে একটা রাত এখানে থাকার ব্যবস্থা করে দিতে পারেন? মাধবদা নয়নে নেশা মিশ্রিত কণ্ঠে তাকে উত্তর দিল যে এই বাড়ির মালিক কালে ভদ্রে আসে। যদি এখানে রাত্রিবাস করতে হয় তাহলে তার অনুমতিই যথেষ্ট, কিন্তু তার জন্য তো কিছু মাল করে দিতে হবে। সৌরভ বিনা বাক্য ব্যয় করে কয়েকটি টাকা তার হাতে গুঁজে দিল। এরপর মাধবদা নির্দিষ্ট একটি ঘরে তাদের নিয়ে গেল এবং জানালো যে এই ঘরেতেই তাদের রাত্রিবাস করতে হবে। এরপর মাধবদা জিজ্ঞাসা করল যে কিছু খাওয়া দাওয়া তারা করেছে কিনা। সৌরভের না বলাতে কয়েকটা রুটি আর একটু আলুর তরকারি এনে দিল মাধবদা। সেটাই তারা দুজনে তৃপ্তি করে খেল। তাদের কানে ভেসে আসছিল ক্রমাগত ঝিঝির ডাক এবং আশেপাশের জঙ্গল থেকে ভেসে আসছিল কুকুরের ডাক, কিন্তু তাতে পৃথা এবং সৌরভ কোনো প্রকার কর্ণপাত করল না।
কারণ এই দিনটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে তারা একে অপরের সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছে। অতএব এই রাতটা তাদের কাছে ফুলশয্যার রাত। সৌরভ ও পৃথা রতিক ক্রিয়ায় যুক্ত হলো। তাদের দেহ মিলিয়ে মিশে একাকার হয়ে গেল সেই বিছানা। এর সাথে সেই অনুভূতির শেষে সৌরভ শুয়ে রয়েছে পৃথার কোলে মাথা দিয়ে। পৃথাও তার চুলে বিলি কেটে দিচ্ছে এবং সৌরভ অনুভূতিতে নিজের মনকে বলছে, হে ঈশ্বর, তোমায় অনেক ধন্যবাদ যে পৃথার মতো একজন জীবন সাথী পাঠিয়েছ আমার জীবনে, যার রূপ অনন্য, মিষ্টভাষী। তোমার সৃষ্টিতে বোধ হয় এই এমন একজন মানবী আছে যিনি খুব, তাকে আমার জীবনে পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এইসব নানান কথা ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা বুঝে এলো সৌরভের, সেটা সে বুঝতে পারল না। যখন তার ঘুম ভাঙল তখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে। ঘরের আশেপাশে কোথাও সে দেখতে পেল না পৃথাকে। মনে মনে ভাবল পৃথা হয়তো কোনো কারণে বাইরে গেছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও যখন পৃথা এলো না, তখন সে বাইরে গিয়ে একটু চারপাশটা দেখল। সে পৃথাকে কোথাও দেখতে পেল না। ঠিক সেই সময় তার চোখে পড়ল মাধবদা কাঁধে করে বেশ কয়েকটা কাঠের বোঝা নিয়ে ঢুকছে বাগান বাড়ির দিকে। তখন সে স্বভাবতই হন্তদন্ত হয়ে মাধবদার কাছে গেল। সৌরভ মাধবদাকে বলল, আসলে মাধবদা, কাল সবে নতুন বিয়ে করেছি, তাই বউকে চোখের আড়াল করতে চাইছি না এবং সকাল থেকে উঠে দেখতেও পাচ্ছি না। তাই আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি দেখেছেন আমার বউকে? এই কথা শুনে বেশ কিছুটা অবাক হলো মাধবদা এবং অবাক মিশ্রিত সুরে সে বলল, বাবু, কাল যখন আপনি এসেছিলেন আপনি তো একাই ছিলেন। আমি ভাবেছিলাম যে আপনিও আমার মতো চোলাই ফোলাই খেয়ে রয়েছেন, তাই আমি আর আপনাকে কিছু বলিনি। এবার কিছুটা অবাক হলো সৌরভ এবং তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো সে পুনরাবৃত্তি করতে শুরু করল। আসলে পৃথা বলে কোনোদিনই কেউই ছিল না তার জীবনে। তার অবহেলিত মনের এক অপূর্ণ কল্পনাই ছিল পৃথা। তখন তার মনে প্রতিটি অবহেলিত স্মৃতির প্রেক্ষাপট থেকে ধীরে ধীরে মিলিয়ে যায় এই পৃথা। সে বুঝতে পারে যে কোনো দিনই পৃথা তার পাশে ছিল না। সে সবসময় একাই কথা বলতো এবং স্টেশনে তাকে দেখে যেই লোকগুলো অদ্ভুতভাবে অবাক হচ্ছিল, তাদের অবাক হওয়ার কারণ হলো সৌরভ একাই কথা বলে যাচ্ছিল সেই সময় কোনো আধারের সাথে। ডায়েরিতে শুধু এতটুকুই লেখা ছিল। এরপর ডায়েরিটা লেখা শেষ হয়ে যায়। খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে তুহিন এবং সে অবাক হয়ে যায় এই ঘটনাটি পড়ে। তুহিনের চমক ভাঙল তার ফোনের বেজে ওঠা রিংটোনে। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের গল্পটি? যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের পরবর্তী আপডেটসগুলি পাওয়ার জন্য। আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন পরিচয় করিয়ে দিই। তুহিন, শুভ ও কাজের লোকের চরিত্রে প্রসূন, সৌরভের চরিত্রে মুস্তাক, পৃথার চরিত্রে সুমনা, সৌরভের মায়ের চরিত্রে স্মৃতি, দোকানদার মাধবদা, মনোজদা, গল্পের সূত্রধর এবং কথকের ভূমিকায় আমি বিষ্ণু। শেষ হলো আমাদের আজকের নিবেদন, শেষ চিঠি।